আচ্ছা, এই যে থার্ড সেমিস্টারে তোমাদের সাঁতরার হচ্ছে আমরা সলিউশন করছি। তো আগের দিন আমরা কিছু করেছিলাম, আজকে তারপর থেকে করব। আচ্ছা, 21 নম্বরের কোশ্চেনটা এপসাইলন জিরোর মাত্রা জানতে চেয়েছে। তাহলে খুব সহজ এটা। এপসাইলন জিরোর মাত্রা কিভাবে বের করবে? কুলম্বের সূত্রটা ইউজ করবে। বেশ, তাহলে এখান থেকে আমরা দেখেছি এপসাইলন জিরো ইকুয়ালস টু হচ্ছে কিউ স্কোয়ার বাই এফ আর স্কোয়ার। তাহলে কিউ এর মাত্রা কি হয়? আই টি। ঠিক আছে, তাহলে আই টি, তাহলে এটা স্কোয়ার, আর নিচেতে এফ আছে মানে এম এল টি টু দি পাওয়ার -2, আর আরটা হচ্ছে ডিস্টেন্স মানে এল স্কোয়ার। তাহলে ফাইনালি আমার দাঁড়িয়ে যাচ্ছে এমটা উঠে গেলে এম টু দি পাওয়ার -1, আই একবারই আছে তাহলে আই স্কোয়ার। আচ্ছা, এল 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 কিউব হলো, আর উপরে উঠে গেলে এল টু দি পাওয়ার -3, আর টি তোমার 2 আছে, আর এখান থেকে আমার উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4। তাহলে এইটা হবে রাইট অ্যান্সার। এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -3, টি টু দি পাওয়ার 4, আই স্কোয়ার, মানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ হবে রাইট অ্যান্সার। 4 এল কিউব কত কত আছে বোঝা যাচ্ছে না, এটা এল ল্যাঙ্গুয়েজ, এটা কত লেখা আছে? এম টু দি পাওয়ার -1, এল টু দি পাওয়ার -3, হুম, এল টু দি পাওয়ার -3, হ্যাঁ ঠিক আছে, অপশন এটাই হবে। পরেরটা এল কিউব আছে। বেশ, নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো 22 এর কোশ্চেনটা ম্যাচিং কোশ্চেন দিয়েছে। তাহলে আমাকে, আচ্ছা, প্রথম যে কেসটা দিয়েছে দেখো, প্রথম যে কেসটা দিয়েছে এটা বলেছে একটা হেমিস্ফিয়ার মানে অর্ধগোলকের মধ্য দিয়ে তড়িৎ ক্ষেত্রে তোমার ফ্লাক্সের মান জানতে চেয়েছে। তাহলে এরকম একটা ফ্লাক্স অর্ধগোলক আছে, যে অর্ধগোলকটাকে আমি একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছি। তাহলে এরকম করে ইলেকট্রিক লাইনগুলো আমার পাস করছে। তার মানে কি, এই যে সারফেসটা আছে, এই সার্কুলার সারফেসটার মধ্য দিয়ে যে ফ্লাক্স গুলো পাস করবে সেইগুলোই অর্ধগোলকের মধ্য দিয়ে যাবে। তাহলে সার্কুলার গোলকের মধ্য দিয়ে কতটা ফ্লাক্স যাবে সেটা হচ্ছে ফর্মুলা কি, ই ডট ডিএস। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম যদি হয় ই, আর এই সার্কুলার পোর্শনটার এরিয়া কত, পাই আর স্কোয়ার। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কত, ই পাই আর স্কোয়ার। তাহলে ই পাই আর স্কোয়ার দেখো কত নম্বর অপশনে আছে। ঠিক আছে, অপশনে আছে মিলিয়ে নেবে, ঠিক আছে, অপশনটা তোমরা মিলিয়ে নেবে, এটা অ্যান্সার হবে। দেখো অপশন নাম্বার জি, ঠিক আছে, এটা হবে। আচ্ছা, নেক্সট বলেছে একটি ঘনকে যে কোনো একটি বর্গাকার তলের কেন্দ্রে একটি আধান রাখা হলো। তাহলে এইখানে যদি আধান রাখে, যে কোনো একটা ফেসের উপর যদি আধান রাখে, তাহলে আমাদের ইলেকট্রিক ফ্লাক্স কত হয়? তাহলে অর্ধেক অর্ধেক হবে। ঠিক আছে, কারণ এই ফেসের সঙ্গে এই ফেসের উপর আমরা আর একটা তল এখানে কল্পনা করতে পারি, এরকম আর একটা তল আমরা এখানে কল্পনা করতে পারি, আর একটা ঘনক আমরা কল্পনা করতে পারি। ঠিক আছে, তাহলে এই দিকে যাবে আর এই দিকে যাবে, তাহলে দুভাগে ভাগ হচ্ছে, তাহলে কিউ বাই 2 এপসাইলন 0 হবে। কিউ বাই 2 এপসাইলন 0 মানে অপশন সি। তাহলে এটার সঙ্গে যাবে তোমার অপশন সি। আচ্ছা, নেক্সট কি বলেছে, যে ঘনকের কেন্দ্রে রাখা হয়েছে, তাহলে একটি ঘনকের কেন্দ্রে কিউ আধান হলে ঘনকটির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, তার মানে এখানে মোট ফ্লাক্স জানতে চেয়েছে, প্রতিটা ফেসের মধ্য দিয়ে জানতে চাইনি মোট ফ্লাক্স, তাহলে কিউ বাই এপসাইলন 0 হবে। কিন্তু যদি প্রতিটা ফেসের মধ্য দিয়ে বা প্রতিটা তলের মধ্য দিয়ে জানতে চাইতো, তখন তলের সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিতাম, তখন অ্যান্সারটা কত হতো, কিউ বাই 6 এপসাইলন 0 হতো। তাহলে এটাই মোট চেয়েছে মানে কিউ এপসাইলন 0 হবে। ঠিক আছে, অপশনে মিলিয়ে নেবে, এখানে মনে হয় উপরে আছে এটা ডি। বেশ, তারপরে বলেছে যে ঘনকের একদম প্রান্ত বিন্দুতে রেখেছে। ঠিক আছে, ঘনকের প্রান্ত বিন্দু যদি রাখে, তাহলে ভালো করে দেখো, এইখানে যদি রাখে, তাহলে এই তলটাকে ঘেঁষে আমার, এই তলটাকে ঘেঁষে আমার কটা ঘনক হতে পারে, এই তলটাকে ঘেঁষে আমার কটা ঘনক হতে পারে, 4টে হতে পারে। ঠিক আছে, এই দিকে একটা, মানে এর পাশে একটা, তার পিছনে একটা, আর এর পিছনে একটা, এই দিকে একটা ঘনক হবে, এর পিছনে একটা, আর এর পিছনে একটা, টোটাল 4জন ঘিরে আছে।
তাহলে কত হবে কিউ বাই 4 এপসাইলন 0, কিউ বাই 4 এপসাইলন 0। তো এটা রাইট আনসার হচ্ছে অপশন বি। আচ্ছা, আর নেক্সট বলেছে ঘনকের কৌণিক বিন্দুতে রেখেছে, তাহলে কৌণিক বিন্দুতে আমরা জানি যে ঘনকটার সঙ্গে কত হয়, কিউ বাই 8 এপসাইলন 0, কিউ বাই 8 এপসাইলন 0। এই জন্য আমি বারবার বলেছিলাম যে তোমাদের এই ঘনকের ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনের জন্য ফ্লাক্সটা ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তাহলে এবার তোমরা ম্যাচিং করে দেখে নেবে, আমি অপশনগুলো বলে দিলাম। আচ্ছা, এরপরে দেখো যেগুলো আছে সেগুলো হচ্ছে রিজন অ্যাসারশন বেস কোশ্চেন। তোমাদের রিজন অ্যাসারশন বেস কোশ্চেন থাকবেই, এবং রিজন অ্যাসারশন বেস এমন একটা জিনিস যেখানে ভুল হওয়ার হচ্ছে ম্যাক্সিমাম চান্স রয়েছে, কারণ এটা থিওরিতে তোমার ভালো করে ডেপথ না থাকলে তুমি করতে পারবে না। তাহলে দেখো 23 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, কি বলেছে, একটা বিন্দু আধানের চারপাশে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। হ্যাঁ, এটা ঠিক, কারণ আমরা জানি যে এইটা হচ্ছে আমার ফর্মুলা। আর কি বলেছে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা নির্ধারণে কুলম্বের সূত্র হচ্ছে প্রয়োগ করা হয়। আচ্ছা, কুলম্বের সূত্র দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, হ্যাঁ করা যাবে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কুলম্বের সূত্র দিয়ে করা যাবে। তাহলে 8টা সঠিক ব্যাখ্যা, দুটোই সত্য বলেছে এবং সঠিক ব্যাখ্যা বলেছে, সঠিক ব্যাখ্যা হবে। ঠিক আছে, কারণ এখান থেকে তো আমি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বার করছি। ঠিক আছে, তাহলে এটার অপশন এ হবে রাইট অ্যান্সার। তারপরে হচ্ছে 24, দুটি সমান আধানের জন্য বিকর্ষণ বল বেশি হলে তাদের মধ্যে দূরত্ব কম হয়। হ্যাঁ ঠিক, যত দূরত্ব কম হবে তত বল বেশি হবে। আচ্ছা, আর কি বলেছে, বলের মান আধানের মান এবং তাদের দূরত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে প্রথমটা সত্য বা দ্বিতীয়টা ফলস, কেননা আধানের মানের গুণফলের সঙ্গে সমানুপাতিক হয় আর দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। তাহলে দ্বিতীয়টা ভুল, প্রথমটা ঠিক। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ধ্রুবীয় আধানযুক্ত সমান্তরাল প্লেটে বিভব পার্থক্য সমান থাকে। ধ্রুবীয় আধানযুক্ত সমান্তরাল প্লেটে বিভব পার্থক্য সমান থাকে। আচ্ছা, তার মানে কি বলেছে, এরকম যদি একটা সমান্তরাল আমরা দুটো পাত কল্পনা করি, দুটো পাতেই বলেছে ধ্রুবীয় আধান মানে চার্জের ভ্যালুটা হচ্ছে সেম সেম আছে, তাহলে তাদের বিভব পার্থক্য সমান থাকবে। অবশ্যই এটা ঠিক আছে, ঠিক আছে, কারণ বিভব পার্থক্য সমান আমরা জানি কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর। ঠিক আছে, বা এটাকে সি দিয়েও বলতে পারো, কিউ বাই সি। বেশ, ধ্রুবীয় আধানযুক্ত সমান্তরাল প্লেটে বিভব পার্থক্য সমান থাকে, বাট এটা তো ক্যাপাসিট্যান্সের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা এখানে এখানে তোমার কিউ বাই 4 পাই এপসাইলন 0 দিয়ে করতে হবে। ঠিক আছে, কারণ আমরা ওটা সিটা তো 4 পাই এপসাইলন 0 হয়, তাহলে ভি ইকুয়ালস টু তোমার হয়ে যাচ্ছে 4 পাই এপসাইলন 0 আর, আর সি এর ভ্যালুটা আমরা দেখেছি যে 4 পাই এপসাইলন 0 আর হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলবো ভিটা ধ্রুবক থাকবে, বিভব পার্থক্যটা ধ্রুবক থাকবে, সমান থাকবে, বিভব পার্থক্য সমান থাকবে, তাহলে এটা ঠিক আছে। আর পরের স্টেটমেন্টটা কি আছে আমার, পরের স্টেটমেন্ট কি বলেছে, একই জাতীয় তড়িৎ ক্ষেত্র সমান বিভব তৈরি করে, একই জাতীয় তড়িৎ ক্ষেত্র সমান বিভব তৈরি করে। হ্যাঁ, এটাও ঠিক, কেননা ই এর সঙ্গে আমার রিলেশন হচ্ছে এটা, তাহলে এখান থেকে আমি বলতে পারি ভি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এটা। ঠিক আছে, তাহলে এখানে যদি একই তড়িৎ ক্ষেত্র সমান বিভব তৈরি করে, তাহলে তড়িৎ ক্ষেত্রটা যদি একই হয় তাহলে বিভব তোমার বিভবটা অবশ্যই সমান হবে। তাহলে এটা দুটোই সত্য এবং হচ্ছে সঠিক ব্যাখ্যা, দুটোই সত্য সঠিক ব্যাখ্যা, হ্যাঁ সঠিক ব্যাখ্যা হবে। ঠিক আছে, তাহলে এটা অপশন এ হবে রাইট অ্যান্সার, অপশন এ হবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 26-এর কোশ্চেনটা, গাউসের সূত্র শুধুমাত্র সমান তড়িৎ ক্ষেত্রের জন্য প্রযোজ্য না, গাউসের সূত্র হচ্ছে তোমার সমান হলেও হবে, না হলেও হবে, অসমান হলেও হবে। আর গাউসের সূত্র থেকে তড়িৎ প্রবাহ ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায় না, তড়িৎ প্রবাহের সঙ্গে গাউসের সূত্রের কোনো সম্পর্ক নেই, তড়িৎ আধান হলে হতো। ঠিক আছে, তাহলে তোমার এটা ঠিক, এটা ভুল। নেক্সট হচ্ছে যে ধাতব গোলকের পৃষ্ঠের আধান সমানভাবে বণ্টিত থাকে। হ্যাঁ, এটা ঠিক, আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে সঞ্চিত হয়। হ্যাঁ ঠিক, তাহলে এটা সঠিক ব্যাখ্যা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ভেরি ইজি ছিল এটা।
আচ্ছা, তারপরে 28 নম্বর কোশ্চেনটা কি বলেছে, একটি ধনাত্মক আধান একটি ধ্রুবক তড়িৎ ক্ষেত্রের থেকে সর্বদা ক্ষেত্রের অভিমুখে নির্দেশিত হয়। একটি ধনাত্মক আধান একটি ধ্রুবক তড়িৎ ক্ষেত্রের মধ্যে সর্বদা ক্ষেত্রের অভিমুখে নির্দেশিত হয়। হ্যাঁ, এটা তো তাহলে ঠিকই হচ্ছে। ঠিক আছে, এরকম একটা প্লাস চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ডটা যদি এই দিকে হয় তাহলে প্লাস চার্জটা এই দিকে মুভ করবে। ঠিক আছে, তাহলে একই দিকে হচ্ছে, তাহলে এটা সত্য। আর হচ্ছে তড়িৎ ক্ষেত্রে রেখাগুলি সর্বদা ধনাত্মক আধান থেকে দূরে এবং ঋণাত্মক আধানের দিকে হয়। হ্যাঁ, প্লাস চার্জ যদি হয় তাহলে আমরা দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো বাইরের দিকে হয়, আর মাইনাস হলে ভিতরের দিকে হয়, তাহলে এটাও ঠিক আছে। আর সঠিক ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা, হ্যাঁ সঠিক ব্যাখ্যা, অবশ্যই সঠিক ব্যাখ্যা, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29। দেখো 29টা বলেছে একটি সমান্তরাল, সমান্তরাল না, একটি সমতল আধান বণ্টিত পাত্রের তড়িৎ ক্ষেত্র শূন্য হয় না। ইনফাইনাইট সিট যদি হয় এরকম, তার তড়িৎ ক্ষেত্রের ভ্যালু হচ্ছে এইটা হয়, তাহলে এটা মিথ্যা প্রথমটা। আর তারপরে বলেছে সমতল আধান বন্টনের ক্ষেত্রে প্রতি বিন্দুতে শক্তি সমান হয়, তাহলে শক্তির ফর্মুলা হচ্ছে আমার এইটা, তাহলে ইটা যদি কনস্ট্যান্ট হয়, ইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে শক্তিটাও কনস্ট্যান্ট হবে, তাহলে সমান হয়, এটাও ঠিক, এটা ঠিক আছে, আটটা ঠিক আছে, তাহলে এটা ফলস, আটটা হচ্ছে ঠিক আছে। তারপরে হচ্ছে 30 নম্বর কোশ্চেনে কি বলেছে, একটি বদ্ধ পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র শূন্য হয়। অবশ্যই এটাকে আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক শিল্ডিং। ঠিক আছে, এটা বদ্ধ পরিবাহী যদি হয় তাহলে তার ভিতরে কোনো তড়িৎ ক্ষেত্র তৈরি হয় না। আর বলেছে, তাহলে এটা ঠিক আছে। একটি বদ্ধ পরিবাহীর কোনো বাহ্যিক বল তড়িৎ ক্ষেত্রকে তার অভ্যন্তরে ঢুকতে বাধা দেয়। এক মিনিট। আচ্ছা, কি বলেছে, তাহলে বাহ্যিক বল তড়িৎ ক্ষেত্রকে অভ্যন্তরে, বাহ্যিক বল এটা হবে না। ঠিক আছে, কেননা তড়িৎ ক্ষেত্রটা কেন শূন্য হয়, কেননা আধানের রিডিস্ট্রিবিউশনের জন্য। ঠিক আছে, আমরা যদি ইলেকট্রিক ফিল্ড দিই তাহলে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার জন্য আধানগুলো এমনভাবে বন্টিত হবে যাতে তোমার এর ভিতরে যে ইলেকট্রিক ফিল্ডটা হবে সেটাকে এই ইলেকট্রিক ফিল্ডটা ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, তার জন্য হয়, কোনো বাহ্যিক বলের জন্য হয় না। তাহলে তোমার রিজনটা হচ্ছে ফলস, কিন্তু অ্যাসারশনটা হচ্ছে ট্রু, এটা ফলস আছে। আচ্ছা, নেক্সট আমাদের বলেছে, কি বলেছে, পরিবাহী পৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধি পেলে আধানের তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ, আধানের তলমাত্রিক বৃদ্ধি, না 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 না, ভুল আছে। সিগমা সমান হচ্ছে আমার কিউ বাই এ, তাহলে এটা রিলেশন হচ্ছে ইনভার্স, যত সরু হবে তত আধানের তলমাত্রিক ঘনত্ব বৃদ্ধি হবে, তাহলে প্রথমটা ফলস। নেক্সট হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা বার করতে বলেছে, তাহলে মাত্রা এখান থেকে পেয়ে যাবে, কিউ এর মাত্রা হচ্ছে আইটি, আর এ মানে হচ্ছে এল স্কোয়ার, তাহলে এর মাত্রা হয়ে যাচ্ছে আমার m⁻0, ঠিক আছে। আর এলটা উপরে উঠে গেল, l⁻², l⁻² আই আই আর টি, এইটা হবে। আচ্ছা, এটা আইটি লেখা আছে মনে হয়, আইটি, হ্যাঁ এটা আইটি লেখা আছে। তাহলে এটা হচ্ছে তোমার আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা m0 l⁻², আইটি, হ্যাঁ ঠিক আছে। নেক্সট হচ্ছে কুলম্বের সূত্র বিন্দু এবং বিস্তৃত দুই প্রকার আধানের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমরা থিওরি থেকে জানি যে কুলম্বের সূত্র একমাত্র বিন্দু আধানের জন্য প্রযোজ্য হয়, তাহলে এটা ফলস। নেক্সট হচ্ছে দুটি তড়িৎ আধানের মধ্যে দূরত্ব উভয় তড়িৎ আধানের আকারের থেকে বেশি হলে কুলম্বের সূত্র প্রযোজ্য হয়, এটা ঠিক আছে। যদি এরকম দুটো আধান আমরা নিই এবং তাদের মাঝের দূরত্বটা যদি অনেকটা বেশি নিই আমরা, সেক্ষেত্রে কিন্তু আকারটা বড় হলেও আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করতে পারবো, তাহলে এটা ঠিক আছে। নেক্সট হচ্ছে কুলম্বের সূত্রের শর্ত হলো আধানগুলি পারস্পরিক দূরত্ব এত মিটার অপেক্ষা কম হলে চলবে না, না এটা ভুল, কেননা কুলম্বের সূত্র আমরা অ্যাটমের ভিতরেও অ্যাপ্লাই করতে পারি, তো অ্যাটমের ভিতরে যেহেতু অ্যাপ্লাই করতে পারি তাহলে অ্যাটমের যে রেডিয়াসটা সেটা এর থেকে অনেক কম হয়। ঠিক আছে, তাহলে আরো ছোট রিজনে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে এটা ফলস আছে। আচ্ছা, তারপরে বলেছে শূন্য স্থানে এপসাইলন জিরোর মাত্রা হচ্ছে m l⁻²। আচ্ছা, এটা তো করলাম এখনই, ঠিক আছে, মিলিয়ে নেবে ওটার সঙ্গে, এখনই করে দিলাম, এপসাইলন জিরো প্রথমেই আমি ক্লাসের শুরুতে করে দিয়েছি, ঠিক আছে, ওখান থেকে দেখে নেবে ওটা।
যদি মিলে যায় তাহলে সত্য হবে, আর নাহলে ফলস হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার 34 বলেছে তড়িৎ বলরেখাগুলি পরিবাহী পৃষ্ঠকে অনুভূমিকভাবে স্পর্শ করে না, লম্বভাবে স্পর্শ করে, তো এটা ফলস। তড়িৎ দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক ভেক্টর রাশি p ইকুয়ালস টু কিউ ইন্টু 2l, তাই তো? তাহলে এটা আমার ভেক্টর রাশি পিটা। তারপরে হচ্ছে আমার 35 বলেছে একটি ঘনকের কৌণিক বিন্দুতে কিউ আধান রাখা হলে ঘনকটির সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, কর্নারে যদি রাখি তাহলে আমার ফ্লাক্স এক্ষুনি দেখে এলাম কত হয়, কিউ বাই 8 এপসাইলন 0। এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, ঠিক আছে? এটা হবে না গো। নেক্সট হচ্ছে কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স, কি বলেছে, কোনো তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স সর্বাধিক হয় যদি ওই তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এই হচ্ছে তল, এই হচ্ছে আমার বলরেখা। ফর্মুলা আমার কি, ই ডট এ। তাহলে এরিয়া ভেক্টরের ডিরেকশন এই দিকে হতে হবে, এবং ইলেকট্রিক ভেক্টরের ডিরেকশন হচ্ছে যে, এটা যেহেতু কস হচ্ছে ডট প্রোডাক্ট, তো তাহলে এটা কস। তাহলে কস ম্যাক্সিমাম কখন হয়, ম্যাক্সিমাম হচ্ছে তোমার 0 ডিগ্রিতে, তার মানে ই আর এ একই দিকে হতে হবে। এবার এখানে কি বলেছে দেখো, সর্বাধিক হবে যদি তলের অভিলম্বের সঙ্গে বলরেখার কোণ 90 ডিগ্রি হয়, না এটা 0 ডিগ্রি হতে হবে। তলের অভিলম্ব এইটা, তাহলে তার দিকেই তোমার বলরেখাগুলো যেতে হবে, তাহলে এটা ফলস, এটাও ফলস আছে। নেক্সট হচ্ছে তড়িৎ ফ্লাক্সের মাত্রা, তড়িৎ ফ্লাক্সের মাত্রা এখান থেকে তুমি জানো ই এ, আবার আমরা জানি যে এফ সমান কিউই, তাহলে এখান থেকে তুমি ই এর মাত্রাটা বার করে নাও। এফ মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই আই টি, তার মানে হচ্ছে এম, আইটা ওপরে উঠে গেল, তাহলে আই টু দি পাওয়ার -1 এল টি টু দি পাওয়ার -3 বসিয়ে দাও। তাহলে এম এটা, এইটা, এইটা, আর এ হচ্ছে এল স্কোয়ার, সবগুলোকে এক জায়গায় করো, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। এবার অপশন মিলিয়ে নাও তুমি, এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, হ্যাঁ ঠিক আছে এটা। নেক্সট বলেছে একটি ঘনকের প্রান্তরেখার উপর কিউ আধান রাখা হলে প্রান্তরেখা মানে কি রকম, এক্ষুনি আমরা পড়ে এলাম। তাহলে প্রান্তরেখা মানে এইরকম জায়গায় যদি আমরা রাখি, ঠিক আছে, ঠিক এই প্রান্তরেখা, তাহলে এটাকে বললাম কি, চারটে সারফেস এটাকে ঘিরে থাকবে, সামনে একটা থাকবে, এর পাশে একটা থাকবে, এর পাশে একটা থাকবে, তার পিছনে একটা থাকবে, আর এর পিছনে একটা থাকবে, টোটাল চারটে, তাহলে কিউ বাই 4 এপসাইলন 0 হবে, এটাও ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 36 পর্যন্ত করিয়ে দিলাম, ঠিক আছে? ক্লাসগুলো পরপর দেখো, প্রত্যেকটা কোশ্চেন করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? রিজন অ্যাসাসমেন্ট কিন্তু আসবেই, ঠিক আছে, মাস্ট, কারণ তোমাদের প্রশ্নের প্যাটার্নের মধ্যে রয়েছে, আর রিজন অ্যাসাসমেন্টে ভুল করার চান্স অনেক বেশি থাকে। বেশ, তাহলে তোমাদের ক্লাসটা আজকে এতটাই থাকলো।